ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করল সিরিয়া। শতাধিক রাষ্ট্রদূতকে মিয়ানমারে ফেরার নির্দেশ দিয়েছে জান্তা সরকার। এইবার ইসরায়েলি জাহাজে ইরানের হামলা। এইবার পরমাণু ইস্যুতে ইরানের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন জো বাইডেন। করোনায় তৈরি পোশাক খাতে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে 3 বছরের কারাদণ্ড। হতাশ ইমরান খান, বৈদেশিক ঋণের ভারে জর্জরিত পাকিস্তান। খাশোগি হত্যায় এবার 3 জনের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মোহাম্মদ বিন সালমান। রিয়াদের স্পর্শকাতর স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এবং সর্বশেষ থাকছে মুখোমুখি অবস্থানে ইরান তুরস্ক, পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের অবস্থান নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান ও তুরস্ক। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছেন। এদিকে রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে। আর এর পরপরই আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের গেরিলারা ইরানের মাটিতে আশ্রয় নিয়েছে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যে দাবি করেছেন। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইরান। আর একই সঙ্গে ইরাকে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতের এই সংক্রান্ত বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর বিমান হামলার সমালোচনা করে বক্তব্য দেয় ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এই সমালোচনা করেছেন। প্রসঙ্গত 1978 সালে প্রতিষ্ঠিত পিকেকে তুরস্কের বিরুদ্ধে বিগত কয়েক দশক ধরে রক্তাক্ত হামলা চালিয়ে আসছে। আর তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এদিকে 2015 সালের জুলাই থেকে সশস্ত্র অভিযান শুরু করেছে তারা। সৌদি আরবের গভীর অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেন। ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে তারা আগ্রাসী সৌদি আরবের রাজধানী রিয়াদের একাধিক স্পর্শকাতর অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন শনিবার রাতে তারা এই হামলা শুরু করে আর রোববার ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। তিনি আরও উল্লেখ করেছেন ইয়েমেনের উপরে সৌদি আরবের গত 6 বছরের আগ্রাসনের জবাব দিতেই আকাশপথে এই হামলা চালানো হয়েছে। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 9টি ড্রোনকে হামলার কাজে ব্যবহার করা হয়েছে। তিনি বলছেন শত্রু সেনাদের রাজধানী সহ রিয়াদের স্পর্শকাতর অবস্থানগুলোকে টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে। আর ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে তিনি জানিয়েছেন। এদিকে ইয়েমেনের এই ঘোষণার আগে সৌদি আরব দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছিল। তবে রিয়াদ দাবি করেছে তারা ক্ষেপণাস্ত্রটি আকাশে গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ইরান পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসায় ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটন বলছে তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতেবজাদে ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মার্কিন সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। খাতেবজাদে বলেছেন পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। আর এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও 3 ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র বলছে আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও একই সঙ্গে দুই পক্ষের এই সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করছি। যুক্তরাষ্ট্র বলছে বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতায় বাকি 5টি দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করবে। এদিকে ওমান উপকূলে ইসরায়েলি জাহাজ হামলার কথা কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের একটি পত্রিকার খবরে বলা হয়েছে তেহরানই এই হামলা চালিয়েছে। ওমান থেকে জাহাজটি গত বৃহস্পতিবার সিঙ্গাপুর যাওয়ার পথে হঠাৎ বিস্ফোরণ ঘটে আর এতে জাহাজটিতে একাধিক ফুটো হয়ে যায়। সূত্রের মাধ্যমে জানা যায় আরব উপসাগরে ইসরায়েলি সেনাবাহিনীর জাহাজটিতে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল আর সেই কারণে ইরান এতে হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের জলসীমায় নানা উত্তেজনার মধ্যে ইসরায়েলি জাহাজে এই বিস্ফোরণ জল্পনা কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি জাহাজটি গত রবিবার দুবাইয়ের রশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে। তবে বন্দরে ইসরায়েলি জাহাজটি নোঙর করা নিয়ে আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানি দায়ী। এদিকে রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলা আবারও ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, তারা ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করে দিয়েছে, আর এর ফলে সেগুলো আর লক্ষ্যে আঘাত হানতে পারেনি। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, রবিবার সন্ধ্যায় গোলান মালভূমি থেকে দামেস্কর বিভিন্ন স্থান লক্ষ্য করে দখলদার ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, আর এতে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে সিরিয়ার উপরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়া যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, সেই লড়াই বানচাল করার জন্যই ইসরায়েল এই হামলা চালিয়ে আসছে। যারা উগ্র সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে, তাদের মধ্যে ইসরায়েলও রয়েছে। এদিকে বিদেশি মিশনে দায়িত্বরত মিয়ানমারের শতাধিক কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া সেনা কর্তৃপক্ষ। জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়ান মো তুনের সেনা বিরোধী বিদ্রোহের পর অন্তত 19টি দেশে সূচিপন্থী স্টাফদের এই নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন অঞ্চলে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি দেশটি জান্তা সরকার গোপন রাখতে চাইলেও এই সম্পর্কিত বেশ কিছু নথি ফাঁস হয়ে গেছে। আর সোমবার এইসব নথির বরাত দিয়ে খবর দিয়েছে দ্য ইরাবতী। খবরে বলা হয়েছে, রবিবার এক নির্দেশনায় বিভিন্ন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও সচিব সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছে সামরিক জান্তা সরকার। সেই সঙ্গে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশি মিশনে কর্মরত প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীকে। আর নথির বরাতে খবরে আরও বলা হয়েছে, রাজধানী নেপিডোয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল হয়েছে। মন্ত্রণালয়ে শতাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন অঞ্চলে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সেনাবিরোধী অবস্থান ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেয় ওই রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিয়ান মো তুনকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে প্রথমবারের মতো সাজা পেলেন কোন ফরাসি প্রেসিডেন্ট। সোমবার দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত। এদিকে রায়ে 2 বছরের সাজা স্থগিত করা হয়েছে। তবে কারাগারে না গিয়েও সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকে দণ্ড ভোগ করতে পারবেন, আর সেক্ষেত্রে শরীরে একটি ইলেকট্রিক ট্যাগ পড়তে হবে। বৈদেশিক ঋণের ভারে ডুবছে পাকিস্তান। দেশটির আর্থিক ঋণ বেড়েই চলেছে। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 6.7 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে পাকিস্তান। আর গত অর্থ বছরে একই সময়ে মোট ঋণের পরিমাণ ছিল 380 মিলিয়ন মার্কিন ডলার। গত মাসে চীন থেকে 500 মিলিয়ন মার্কিন ডলারের নতুন বাণিজ্যিক ঋণ নিয়েছে পাকিস্তান। 5.8 বিলিয়ন মার্কিন ডলার বাজেট অর্থায়ন বৈদেশিক মুদ্রা মজুদ এবং পণ্য অর্থায়নের জন্য ব্যবহৃত হয়েছে। করোনা মহামারীর সবচেয়ে বড় প্রভাব পড়েছে অর্থনীতিতে। আর সেই করোনাকালীন প্রতিকূল পরিবেশে তৈরি পোশাক খাতে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইসিটির সর্বশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই 12 মাসে পোশাকের বিশ্ববাজারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম রপ্তানি করেছে 27.57 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ করেছে 29.23 বিলিয়ন ডলারের পোশাক। আর পোশাক রপ্তানি করে ভিয়েতনামের চেয়ে 1.66 বিলিয়ন ডলার বেশি আয় করেছে বাংলাদেশ। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যাকাণ্ডের গোয়েন্দা প্রতিবেদন থেকে রহস্যজনকভাবে 3 জন সৌদি নাগরিকের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খাশোগিকে হত্যার অভিযানে সরাসরি অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রতিবেদনটি প্রকাশের পরপরই সৌদি আরবের 76 জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এদিকে যে 3 ব্যক্তির নাম গায়েব করা হয়েছে, তাদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ, আর তিনি সৌদি আরবের একজন ক্ষমতাধর মন্ত্রীর ভাই বলে জানা গেছে। শুরু থেকে হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকেই সন্দেহ করা হচ্ছে। সৌদি আরব প্রথমে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে খুনের কথা স্বীকার করে। তবে এখন পর্যন্ত মৃতদেহের সন্ধান দেয়নি সৌদি পরিবার।